আচ্ছা, আজকে আমাদের এমপিপিটির নিজের হাতে তৈরি করুন এমপিপিটি ক্লাস 2 নাম্বার। গতকালকে আমাদের প্রথম ক্লাস ছিল। তো আজকের পর্বেও আমরা বেসিক কিছু এমপিপিটি নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাদের জানতে হবে যে একটা এমপিপিটি আসলে মূলত কিভাবে কাজ করে, তার বেসিক সার্কিট ডায়াগ্রামটা কি ধরনের। তো এমপিপিটি কয়েকটা কনফিগারেশনে হতে পারে। এর মধ্যে মূল যে পার্টটা এমপিপিটি সেটা হচ্ছে বাক কনভার্টার। কারণ আমরা জানি সোলার প্যানেল সবসময়ই ব্যাটারি ভোল্টেজের থেকে সোলার প্যানেল ভোল্টেজের ভোল্টেজ বেশি হয়। তো এখানে যে বিষয়টা হয়, আপনার একটা সোলার প্যানেলের ধরেন প্লাস মাইনাস এবং ব্যাটারির প্লাস মাইনাস, এই দুইটা আমাদের সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারগুলোতে কিন্তু শর্ট হয়ে যায় যত সময় পর্যন্ত ব্যাটারি ভোল্টেজ ফুল চার্জ না হয়। তত সময় পর্যন্ত একরকম পিডব্লিউএম ম্যাক্সিমাম ডিউটি সাইকেলে থাকে এবং প্লাস মাইনাস শর্ট থাকে। যার ফলে ধরেন আপনার একটা প্যানেলের ভোল্টেজ 40, 45 বা 20, 22, 25 এরকম থাকলে ব্যাটারি ভোল্টেজ আছে কত 12, 12.5 বা 13, যেটাই থাকুক, প্যানেল ভোল্টেজটা কিন্তু ব্যাটারি ভোল্টেজের সাথে শর্ট হয়ে যাওয়ার ফলে দুইটার ভোল্টেজ লেভেল সেম হয়ে যায়, যে কারণে অ্যাম্পিয়ারটা কিন্তু বাড়ানো সম্ভব হয় না। তাহলে এমপিপিটি কিভাবে বাড়ায়? প্যানেল ভোল্টেজটা এবং প্যানেলের ইনপুট অ্যাম্পিয়ারটার গুণফল করে সে কিন্তু অনেক কয়েক গুণ অ্যাম্পিয়ার বুস্টিং করে। এটা আমাদের এখনো অনেক টেকনিশিয়ান ভাই বা অনেক সাধারণ ইউজারদের অবিশ্বাস্য মনে হয়, বিশেষ করে টেকনিশিয়ান ভাইদের। তো আসলে বাস্তবিকই আমরা আপনাদের দেখিয়ে এসেছি যে ইনপুট প্যানেল অ্যাম্পিয়ার যা হয় তার থেকে কয়েক গুণ বেশি কিন্তু ব্যাটারিতে চার্জিং অ্যাম্পিয়ার বেড়ে যায়। তো সেটা সম্ভব হয় প্যানেল ভিআই ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমে। দুঃখিত, আমি উল্টা আঁকানো হয়েছে। তো এখানে আপনার প্যানেলের একটা নির্দিষ্ট পয়েন্টে সে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারটা পায়। ধরেন এটা যদি একটা 24 ভোল্ট প্যানেল, মোটামুটি 45 ভোল্টেজ হয়, তো দেখা যায় এটার 75 থেকে 85%-এর মধ্যে মডেল ভেদে মোটামুটি প্যানেল ভোল্টেজের 80%-এর আশপাশে ম্যাক্সিমাম পাওয়ারটা পাওয়া যায়। তো এখন 45-এর 80% হয়তো হবে কত, আনুমানিক ধরেন 32, 33 বা 35 ভোল্টেজ, 35 ভোল্টেজ। এখন এটা যখনই 12 ভোল্টের ব্যাটারিতে নিয়ে আসা হয় তখন কিন্তু এটার ভোল্টেজটা দেখা যায় কোথায় থাকে, এই পয়েন্টে কত আছে, ধরেন 12.8 বা 13 আছে, 13 ভোল্টেজ। তখন যে বিষয়টা হয়, 13 ভোল্টেজ ইন্টু আপনার প্যানেল থেকে আমরা ধরলাম আসতেছে কত, 10 অ্যাম্পিয়ার। তাহলে কত হচ্ছে, 13 10-কে 130 ওয়াট পাচ্ছেন। আবার এই 45 ভোল্টেজটা যদি 35 বা ধরেন আপনি উদাহরণের সুবিধার্থে, গুণ করার সুবিধার্থে আমরা 40 ভোল্টেজই ধরলাম। 40 ভোল্টেজে যদি এখানে 10 অ্যাম্পিয়ার পাওয়া যেত, তাহলে এখানে 40 ইন্টু 10 কত পাওয়া যাচ্ছে, 400 ওয়াট। কি অবিশ্বাস্য মনে হচ্ছে না? কোথায় 130 ওয়াট পাওয়া যেত একটা সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারে, সেখানে একটা এমপিপিটিতে 400 ওয়াট পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন একটা সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারে কাস্টমার কতখানি সুবিধা বঞ্চিত হচ্ছে, বিশাল পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে কিন্তু সে অনেক বড় আকারের বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে, মোটামুটি ভালো আকারের একটা বিদ্যুৎ বিল সেভ করা কিন্তু সম্ভব, যেখানে এটা কিন্তু খুবই হালকা আকারের হয়তো কিছু একটা বিদ্যুৎ বিল সেভ করা সম্ভব। আর ঠিক এ কারণেই কাস্টমাররা, এখন যারা সচেতন কাস্টমার আছে, তারা কিন্তু কখনোই ভুল করে তাদের পয়সা নষ্ট করে পিডব্লিউএম কন্ট্রোলার কিন্তু কিনে থাকে না, এমপিপিটি কন্ট্রোলার আপনার কিনে থাকে। তো এখন আসেন আমরা এমপিপিটি সার্কিটের বেসিক সার্কিট ডায়াগ্রামটা নিয়ে আলোচনা করব। মনে রাখবেন, আপনি কিন্তু এটা একটা ক্লাস করতেছেন,
আমি নিজেও কিন্তু এই 42-43 বছর বয়সে আমি নিজেও কিন্তু ক্লাস করি, অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্লাস করি, ভার্সিটির টিচারদের ক্লাস করি, যাদের অনেকেই আছেন ইউনিভার্সিটির টিচাররা আমার জুনিয়রও আছেন। তো মনে রাখবেন, শিক্ষার কিন্তু কোনো বয়স নাই। আপনি আমার থেকে বয়সে বড় হতে পারেন, সিনিয়র হতে পারেন। তো আমরা ছোট বড় যে কেউ, আমার জুনিয়র আছেন, অনেকে সিনিয়র আছেন। তো শিক্ষার জন্য কখনোই লজ্জা পেলে চলবে না। আমার কাছ থেকে হয়তো আপনি একটা কিছু জানতে পাচ্ছেন বা শিখতে পাচ্ছেন, আপনার কাছ থেকে হয়তো আমি একটা কিছু শিখব। তো শিক্ষা নিয়ে কখনো লজ্জা পাবেন না। তো এমপিপিটি কি করে? এমপিপিটি কিন্তু সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারে এই কয়েল আর এই ডায়োডটা থাকে না। হ্যাঁ, আমাদের এখানে নেগেটিভ সাইডে মসফেট দিয়ে সুইচিং করা হয়। তো সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারে কি করা হয়? মসফেট তো পিডব্লিউএম মানে সুইচিং করা, এমপিপিটিতেও পিডব্লিউএম হচ্ছে, আবার পিডব্লিউএম কন্ট্রোলারেও পিডব্লিউএম বা সুইচিং হচ্ছে। তো ডিফারেন্সটা কিভাবে তৈরি হয় আমরা এখান থেকে দেখব। এমপিপিটিতে আপনার এটা ধরেন সুইচিং, আচ্ছা পিডব্লিউএম এর কথাই আগে বলি। পিডব্লিউএম ধরেন এটা সুইচিং যখন অন করে রাখে, ব্যাটারি ফুল চার্জ হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু ফুল মুডে, সে একদম ডিরেক্ট শর্ট সার্কিটের মতো এটা সুইচিং করে রাখা, অর্থাৎ প্যানেল মাইনাস সরাসরি এখানে ব্যাটারি মাইনাসে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে হয়তো কোনো ডায়োড থাকতে পারে, সেটা ভিন্ন কথা, রিভার্স ফরওয়ার্ড প্রোটেকশনের জন্য। এখানে কোনো কাজ নাই এটা নিয়ে, সুতরাং আমরা আলোচনাও করতেছি না। মেন মেকানিজম যেটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো এখানে দেখেন, আপনার শর্ট করে রাখলে এখানে যে আপনার একটা শান্ট ইউজ হয়। শান্ট মানে অ্যাম্পিয়ার সেন্সিং এর জন্য। তো অ্যাম্পিয়ার সেন্সিং ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমরা যেমন আইপিএস এ আপনারা কাজ করেন, আইপিএস এ অ্যাম্পিয়ার সেন্সিং করে কিভাবে? একটা 358 থাকে বা একটা LM324 থাকে। হ্যাঁ, আমরা জানি একটা 358 এর ভিতরে ইন্টারনালি দুইটা অপ অ্যাম্প থাকে, আর একটা LM324 এর আন্ডারে আপনার 4টা অপ অ্যাম্প থাকে। তো সবগুলা অপ অ্যাম্প কিন্তু থিওরিটিক্যালি একই রকম। তো 358 এর মধ্যে অপ অ্যাম্প থাকে কিভাবে? আউটপুটটা থাকে 1 নাম্বার পিনে, আউটপুটের ঠিক পাশেই নেগেটিভ ইনপুট থাকে, এটা ওপি আউটপুট, আর পজিটিভ ইনপুটটা থাকে আউটপুট, নেগেটিভ ইনপুট, পজিটিভ ইনপুট। প্রায় সব ধরনের অপ অ্যাম্পেই আউটপুটের পাশের পিনটাই হয় নেগেটিভ ইনপুট। একইভাবে এইদিকে আর একটা অপ অ্যাম্প থাকে, এটার আউটপুট থাকে 7 নাম্বার পিনে, এখানে পজিটিভ, এখানে গ্রাউন্ড বা নেগেটিভ পাওয়ার সাপ্লাই। তো যেহেতু এটা আর একটা আউটপুট, আউটপুট 2 নাম্বার অপ অ্যাম্প, আউটপুটের পাশে এটারও নেগেটিভ ইনপুট এবং তার পাশের পিনটা যথাক্রমে পজিটিভ ইনপুট। তো এখন আসেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই একটা অপ অ্যাম্পই বাইরে আঁকাইতেছি। এই যে একটা অপ অ্যাম্প, এখান থেকে কিন্তু যদি মাইক্রোকন্ট্রোলার আইসি থাকে, এখান থেকে ভোল্টেজ ডিভাইডার বা ফিল্টার হয়ে আপনার কোথায় চলে যায়? সেন্সটা মাইক্রোকন্ট্রোলারের একটা পিনে অ্যাম্পিয়ার সেন্সিং চলে যায়। ওকে, তো আইপিএস এ ঠিক যেভাবে থাকে এটাও একই ধরনের মেকানিজমে আউটপুটটা আপনার মানে এখানে যে প্যানেল থেকে কত অ্যাম্পিয়ার আসতেছে বা ব্যাটারিতে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, এই চার্জিং অ্যাম্পিয়ারটা কিন্তু এখান থেকে সেন্স করে। তো সেন্স করার জন্য এটা দুইভাবে হয়, ইনভার্টিং, নন ইনভার্টিং। এদিকে বলতে গেলে জটিলতা হবে। ধরেন একটা পিন, এটা আপনার হচ্ছে, এটা আমি ধরলাম নেগেটিভ পিন। নেগেটিভ পিনের সাথে সবসময় অ্যাম্প্লিফাইং রেজিস্টরটা থাকে, এটা আপনারা অনেকে জানেন। নেগেটিভের সাথে আউটপুটের একটা যে রেজিস্টরটা থাকে, এটা ফিডব্যাক রেজিস্টর বলে। আপনারা অনেক আইপিএস বা বিভিন্ন ডিজাইনে, অ্যাম্প্লিফায়ার হোক বা বিভিন্ন ডিজাইনে দেখতে পারবেন, এখানে একটা ভেরিয়েবল থাকে বা ফিক্সড অ্যাম্প্লিফাইং শুধু রেজিস্টরও এখানে থাকে, বা একটা ভেরিয়েবলের সাথে একটা সিরিজ রেজিস্টর করেও জিনিসটা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায় অ্যাম্পিয়ারের মাত্রা। আর পজিটিভ যে পিনটা, এটা যদি আমরা গ্রাউন্ডেড করে রাখি, এটা সাধারণত একটা রেজিস্টর বা ডিরেক্টও গ্রাউন্ড করা থাকে। আমাদের ডিজাইনে একটা রেজিস্টর হয়ে এটা গ্রাউন্ড করা আছে। আর এইখানে আসে, আচ্ছা এইটা এক গ্রাউন্ড,
এই যে ব্যাটারির দিকে যদি ধরেন এই গ্রাউন্ডটা হয়, এখানে আরেকটা গ্রাউন্ড ধরেন, ঠিক আছে? এই দুই প্রান্তের মধ্যে এটা কিন্তু জাস্ট একটা তার, আমাদের এখানে শান্ট হিসাবে আছে, কিন্তু এই যে এই দুইটা ফিউজ দেখতে পাচ্ছেন, এই ফিউজের মধ্যেই, ফিউজের দুইটা পয়েন্ট, হ্যাঁ, ফিউজের মধ্যেই যতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে ততটুকুই। আপনারা বলবেন ফিউজ তো একটা তারের মতো, বা মোটা তার দিয়ে আমরা শান্ট করি, এর মধ্যে আবার কি ভোল্টেজ ড্রপ হবে? হ্যাঁ, এর মধ্যেও কিন্তু একটা ভোল্টেজ ড্রপ হয়। তো এটা খুবই সামান্য, হয়তো 0.01 ভোল্টেজ অথবা 0.001 ভোল্টেজ, এই সামান্য ভোল্টেজটাই কিন্তু আপনার এখানে এই যে সেন্সে আসে। কোথা থেকে আসে? এই যে এই একটা গ্রাউন্ড আর এই একটা গ্রাউন্ড, দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা এখানে কিন্তু এই যে দুইটা ইনপুটে এখানে অ্যাপ্লাই হয়। তো মূল সেন্সটা ধরেন এই পিনে আসতেছে, এই পিনের যে ভোল্টেজটা ড্রপ হইতেছে, আমি এখানে যদি ধরেন 1K ইউজ করি, এখানে যদি ধরেন এই রেজিস্টরটা টোটাল 10K ইউজ করি, তাহলে এখানে কিন্তু ইনপুট রেজিস্টরের সংক্ষেপে বলতে গেলে, থিওরিটিক্যালি বলতে গেলে এখানে আরো কিছু টার্মস আছে, খুব সংক্ষেপে বলতে গেলে আপনার যে রেজিস্টর হয়ে সেন্সটা ঢুকে, তার থেকে এই ফিডব্যাক রেজিস্টর যতগুণ বড় হয় ততগুণ অ্যাম্প্লিফাইং করে। অর্থাৎ এখানে যদি 0.1 ভোল্টেজ এখানে আসে, তাহলে যেহেতু 1K থেকে 10K 10 গুণ বড়, সুতরাং এখানে 0.1 into 10 অর্থাৎ 1 ভোল্টেজ ড্রপ হবে। তো এখানে রেজিস্টরের মানটা কিন্তু আমরা চেঞ্জও করতে পারি। এখানে আপনি 1K এর জায়গায় যদি 10K দেন, আবার এখানে 10K এর জায়গায় যদি 100K দেন, সেটাও কিন্তু এটার 10 গুণ হয়ে যাচ্ছে এটা। তো আশা করি অ্যাম্পিয়ার সেন্সিং ব্যাপারটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। তো আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাচ্ছি। তো আমি আবারও বলতেছি, আমরা কিন্তু ক্লাস করতেছি, এখানে ভিডিওটা একটু বড় হয়ে যায়, কখনো কখনো আমাদের ভিডিওটা 15-20 মিনিট বা কখনো 25-30 মিনিটও কিন্তু ভিডিওটা হয়ে যায়। স্কুল, কলেজ বা ভার্সিটিতে আমরা কিন্তু সবাই যারা পড়াশোনা করছি, আমি, আপনি, আমরা সবাই কিন্তু আমরা আধা ঘন্টা, 40 মিনিট বা 1 ঘন্টার ক্লাস কিন্তু করি। তো এখানে আপনি একটা ক্লাস করতেছেন, অবশ্যই কিছু শেখার উদ্দেশ্যে বসছেন, সুতরাং আপনার সময়টা কোনোভাবে নষ্ট যাচ্ছে না, এবং আপনি হয়তো নতুন কিছু একটা ক্লাস থেকে শিখতে পারবেন। তো সুতরাং ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখবেন। তো এমপিপিটির ক্ষেত্রে তাহলে কি হয়, এখানে আমরা অ্যাম্পিয়ার সেন্সিং এর বিষয়টা দেখলাম অপ অ্যাম্পের মাধ্যমে। এখানে পাওয়ারটা কি করে বুস্টিং করে আমরা সেটা নিয়ে এখন তাহলে জানার চেষ্টা করি। সাধারণ পিডব্লিউএম কন্ট্রোলারে এটা অন করলে প্যানেল প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাস শর্ট হয়ে যায়, সুতরাং অ্যাম্পিয়ার বুস্টিং করার প্রশ্নই আসে না। আপনি প্যানেলের প্লাস মাইনাস দুইটা তার শর্ট করে দিলে যে অ্যাম্পিয়ার সর্বোচ্চ পিডব্লিউএম কন্ট্রোলারে সেই অ্যাম্পিয়ারটাই আসা সম্ভব। তাহলে আপনাদের অনেকের মনে কোশ্চেন আছে, এমপিপিটিতে কিভাবে আপনার অ্যাম্পিয়ারটা বুস্টিং করে? আমরা জানি ইনপুট যে ভোল্টেজ গুণন ইনটু আপনার ইনপুট অ্যাম্পিয়ার, এটা কিন্তু আপনার পাওয়ার, হ্যাঁ, কতটুকু পাওয়ার আসতেছে সেটা। এখন এই ইনপুট ভোল্টেজটা আমরা যেটা বললাম, যদি এই যে 12-13 ভোল্টেজের দিকে বসে যায়, লো লেভেলে চলে আসে, তাহলে আপনার কিন্তু এই যে প্যানেল ভোল্টেজ তখন থাকতেছে কত, 13 ভোল্টেজ ইনটু আপনার প্যানেল থেকে আসতেছে শর্ট সার্কিটে 10 অ্যাম্পিয়ার, আপনি পাচ্ছেন কত, 13×10 130 ওয়াট। এখন এই ভোল্টেজটা পিডব্লিউএম এ ডাউন করে দিতে বাধ্য হচ্ছে, কিন্তু এমপিপিটির ক্ষেত্রে এই ভোল্টেজটা কিন্তু ডাউন করে না। ও করে কি, আপনার দেখা যাচ্ছে 80% মতো টাইম অফ রাখে, বাকি 20% মতো টাইম অন রাখে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, বা ধরেন 30% মতো অন রাখে, 70% অফ রাখে, যাতে করে এই ইনপুট ভোল্টেজের মোটামুটি 80% ভোল্টেজই এখানে ঠিক থাকে, ভোল্টেজটা ডাউন না হয়। অর্থাৎ 45 ভোল্ট 24 ভোল্টের প্যানেলে কত থাকে, অ্যাভারেজ মোটামুটি 45 ভোল্ট। এই 45 ভোল্টেজের মধ্যে ধরেন আপনার 38 ভোল্টেজ বা 37 ভোল্টেজই সে এখানে ঠিক রাখে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 10 দিয়ে গুণ দিলে 380 বা 40 হলে 400 ওয়াটই পাওয়া সম্ভব হয়ে যায়।
তো এই জিনিসটা পিডব্লিউএম কতটুকু থাকবে এটা কিন্তু এই কন্ট্রোলারের যে মাইক্রো কন্ট্রোলার আছে এখানে লজিক থেকেও ওই ম্যাক্সিমাম পাওয়ারটা ট্র্যাক করে নিয়ে নেয়। তো এই যে আপনার ভোল্টেজটা বেশি পাওয়ার ফলে এখানে কয়েলের মধ্যে ও প্রথমে আপনার ভোল্টেজ বা অ্যাম্পিয়ারটা ইনপুটের ওইটা পাস করে। তো পাস করার পরে প্রথমে আপনার এই কয়েলটার মধ্যে ও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে থাকে, এর মধ্যে চার্জ তৈরি হতে থাকে। চার্জ তৈরি হতে থাকে, ধরেন আপনি একটা জগ থেকে একটা গ্লাসে পানি দিলেন, জগটা মনে করেন একটা সোলার প্যানেল, আপনার গ্লাসের ক্যাপাসিটি যতটুকু ততটুকু পানি কিন্তু আপনি গ্লাসের মধ্যে থাকবে, তার বেশি কিন্তু আপনি গ্লাসে নিতে পারছেন না। এখানে বিষয়টা এরকম, প্রত্যেকটা সাইকেলে সে একবার গ্লাসে পানি পূর্ণ করতেছে, পরের সাইকেলে যখনই অফ হয় গ্লাসের পানিটা আবার সে ঢেলে দিচ্ছে, আবার গ্লাসটা সোজা হয়ে গেছে, পরের সাইকেলে আবার পুনরায় গ্লাসে পানি ঢালতেছে, আবার আপনার হচ্ছে গ্লাসের পানিটা পড়ে যাচ্ছে। এরকমই মানে কয়েলে সে হচ্ছে আপনার গ্লাসের মতো ধারকত্ব, হ্যাঁ, ক্যাপাসিটারের মতো চিন্তা করতে পারেন, ক্যাপাসিটারের মতো এর মধ্যে চার্জটা সঞ্চিত হয়। এই চার্জটা চলে যাচ্ছে আপনার এই ডায়োড হয়ে এইদিকে ব্যাক দিচ্ছে, অর্থাৎ যে টাইমটা অন থাকে ওই টাইমেও সেই দিক দিয়ে একটা চার্জ ক্যাপাসিটার ইন্ডাক্টর যেটা ক্যাপাসিটারের মতো চার্জ ধারণ করতেছে এবং এইদিকেও কিছু বাইপাস করে দিচ্ছে। এবং যখন অফ টাইম অর্থাৎ মসফেটটা অফ হয়ে যায় তখন ক্যাপাসিটার এই ইন্ডাক্টরের মধ্যে যে চার্জটা সে সঞ্চিত করছে সেই সঞ্চিত চার্জটা এইদিকে বাইপাস করে দিচ্ছে, অর্থাৎ সে দুইভাবেই আপনার ডিরেক্ট মোডে এইদিকে চলে যাচ্ছে, আবার ইনডিরেক্ট মোডে যখন অফ সাইকেল থাকছে তখন এই যে ইন্ডাক্টরের মধ্যে যে চার্জটা সঞ্চিত হচ্ছে সেটাও কিন্তু এদিকে বাইপাস করে দিচ্ছে। আশা করি এখান থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন যে এমপিপিটি কিভাবে পাওয়ারটা বুস্টিং করে, এম্পিয়ার বুস্টিং করে। তো দেখেন এখানে আপনাদের মাথার মধ্যে কিছু কনফিউশন থাকতে পারে যে এটা আবার কেমন হচ্ছে, অফ থাকলে তো অ্যাম্পিয়ারই যাবে না। হ্যাঁ, তো আপনার গ্লাস যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি একরকম এখানে চার্জ ও ধারণ করতে পারতেছে, গ্লাস যদি বড় হয় তাহলে কিন্তু আর এক রকম চার্জ ধারণ করতে পারতেছে, গ্লাস যদি আরো বড় হয়, এখন যদি আপনার ধরেন একটা মগ বা গ্লাস, আপনার যে হাতের জগ এটার থেকে গ্লাসের ধারকত্ব বেশি, তখন কিন্তু জগের সর্বোচ্চ যে পানি সেটাই কিন্তু সে দিতে পারবে, জগের থেকে বেশি পানি কিন্তু গ্লাস আপনার পাবে না। তো ওই জগটা কিন্তু প্যানেল, এখন আপনার প্যানেল থেকে যা চার্জ দিতে পারছে, আপনি যদি মনে করেন এই কয়েলটা আপনি এর ডাবল বা তার ডাবলও দিবেন তাহলে কিন্তু সে কয়েল বড় করে কিন্তু কোনো লাভ নাই, কারণ আপনার ইনপুট যা ক্যাপাসিটি আছে তার থেকে আপনি কয়েলের ধারকত্ব বড় করে কিন্তু কোনো লাভ নাই। আবার যদি আপনার কয়েল ইনপুট থেকে যা দিতে পারছে, অর্থাৎ আপনার গ্লাস যদি খুব ছোট হয়, সে ধরেন পানি দিতেছে যে যত সময় ধরে আপনার গ্লাস উপচায় কিন্তু পড়ে যাবে। সুতরাং এই কয়েলের ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন। আর ফ্রিকোয়েন্সির ব্যাপারটাও আপনারা এখান থেকে ধারণা করতে পারবেন। ফ্রিকোয়েন্সির ব্যাপারটা এমন, ধরেন আপনি প্রথমে একটা গ্লাসে পানি ঢালতেছেন, ঢালতে কত সময় লাগতেছে, 1 সেকেন্ডে আপনার গ্লাসটা মনে করেন অর্ধেক পূর্ণ হচ্ছে, আপনি অর্ধেক ঢেলে দিলেন, আবার 1 সেকেন্ড ধরে দিলেন, অর্ধেক পূর্ণ হচ্ছে, অর্ধেক ঢেলে দিলেন। এখন এই স্পিডটা যদি আপনি আরেকটু বাড়ায় দেন, ধরেন আপনি এটা আধা সেকেন্ড দিলেন, আধা সেকেন্ড ধরে ভরলেন, আধা সেকেন্ড আবার ঢেলে দিলেন, তাহলে সে কিন্তু এই যে স্পিড বাড়াইতেছেন, স্পিড বাড়ানোর ফলে আপনার কিন্তু আমি মনে হয় উদাহরণটা একটু উল্টা বলে ফেললাম, সেটা হচ্ছে আপনার ধরেন গ্লাসের ধারকত্ব কম আছে, হ্যাঁ, আপনার 1 সেকেন্ডে গ্লাসটা পূর্ণ হয়ে উপচায় পড়ে যাচ্ছে পানি, তাহলে যে পানিটা উপচায় পড়ে যাচ্ছে ওটা তো আপনি পাইতেছেন না, নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আপনার স্পিডটা বাড়ায় দেন, যে আপনি আধা সেকেন্ডে দিলেন, তাহলে আধা সেকেন্ডে দিলে আপনার গ্লাসটা তো আধা সেকেন্ডে কম ভরলো, তাই না? তাহলে কম ভরলে আপনার ওই পানিটা কিন্তু ওয়েস্টেজ হচ্ছে না। তো এইভাবে একটা আমরা এমপিপিটি কন্ট্রোলারের বা যে কোনো বাক কনভার্টারের ফ্রিকোয়েন্সি যত বেশি হয়, একই কয়েলের মধ্যে ধারকত্ব
তত বেড়ে যায়। আমি হয়তো জিনিসটা খুব ভালো মতো আপনাদের সুন্দর করে গুছিয়ে বলতে পারলাম না, তবে আমার মনে হয় আমি যে থিমটা আপনাদেরকে বুঝিয়েছি আপনারা ওখান থেকে বিষয়টা অনুমান করতে পারছেন। আর এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আপনার বর্তমান সময়ের লেটেস্ট মোবাইল চার্জারগুলা দেখবেন আপনার কি বলে আপনার খুব অল্প সাইজের ছোট ট্রান্সফরমারে অনেক হাই পাওয়ার কিন্তু করতে পারে, ডেলিভারি করতে পারে, যেটা আমরা আগের সাইজের চোপারগুলা বা এসএমপিএস ট্রান্সফরমারগুলা দেখবেন অনেক বড় ছিল, কিন্তু বর্তমান সময়ে চোপারগুলা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। এর কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে আউটপুট কয়েলের নির্দিষ্ট ধারকত্ব অনুযায়ী আপনার পাওয়ার সরাসরি জড়িত। অর্থাৎ আপনি একটা 20 কিলো হার্টজে যে আপনি এই কয়েলটা থেকে যতটুকু পাওয়ার পেতে পারেন, এই একই কয়েলে আপনার যদি ফ্রিকোয়েন্সি আপনি 40 কিলো হার্টজ অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু এই সেম কয়েলে আপনি ডাবল পাওয়ার কিন্তু হ্যান্ডেল করা সম্ভব। এটা থিওরিটিক্যালি কিন্তু যারা আপনারা জানেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইনপুট ফ্রিকোয়েন্সি। তো আসেন আমরা তাহলে আজকে এমপিপিটির বেসিক সম্পর্কে, এমপিপিটি কিভাবে কাজ করে, কয়েল, ফ্রিকোয়েন্সি, এগুলা নিয়ে আমরা মোটামুটি একটা পরিষ্কার ধারণা আশা করি নিতে পারছি। আর এর বাইরে এমপিপিটি সার্কিটে বেসিক কি থাকে, আপনার কিছু পাওয়ার সাপ্লাই থাকে, যেমন এই মাইক্রো কন্ট্রোলারটার জন্য একটা 5 ভোল্টেজের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, সেটার জন্য এই যে 78.5 আছে 7805, এখানে 358টা অপারেট করা আমরা করে থাকি সাধারণত 9 ভোল্টেজে, এটার জন্য আর একটা পাওয়ার সাপ্লাই আছে 7809 আছে। তারপরে রিলেটার ড্রাইভ করার জন্য 12 ভোল্টের প্রয়োজন হয়, রেগুলেটেড 11 বা 12 ভোল্টেজের, 10.5 থেকে 12, 12.5 হতে পারে। সেটার জন্য আমরা এখানে টিআইপি দিয়ে, জেনার ডায়োড দিয়ে একটা রেগুলেশন করা হয়েছে। এবং এখানে যে আপনারা ড্রাইভার দেখতে পাচ্ছেন, এটা টিএলপি 350 হোক বা 152, দুইটাই আপনারা ইউজ করতে পারবেন। তো এটার জন্য মোটামুটি আমাদের 15 ভোল্টেজ আমরা একটা রেগুলেশন করি। তো এটার জন্য এখানে 15 ভোল্টেজের একটা জেনার ডায়োড দিয়ে আপনার একটা 13007 আর একটা 13009, অবশ্যই হাই কোয়ালিটি, আমরা এখানে এটার মাধ্যমে রেগুলেশন করছি। তো আসেন আমরা একটু রেগুলেশনগুলো দেখার চেষ্টা করি। আপনারা জানেন রেগুলেশনগুলো আমরা সাধারণত কিন্তু এনপিএন ট্রানজিস্টর দিয়ে করে থাকি। তো এখানে যদি প্যানেল সাইডের প্রথমে আমরা টিআইপি রেগুলেশনটাই যদি বলি, টিআইপি বা সাধারণ ট্রানজিস্টর দিয়ে আমরা যে রেগুলেশন করি, এটা কিন্তু আমরা ইনপুট যে ভোল্টেজটা হয়, ইনপুট ভোল্টেজ ব্যাটারি, এখন ব্যাটারি কিন্তু আপনার 12 ভোল্টেজ থেকে আপনার 24 ভোল্টেজেরও কাস্টমারের আইপিএস এর ব্যাটারি হইতে পারে, 48 ভোল্টেজেরও ব্যাটারি হইতে পারে। সুতরাং এখানে কিন্তু অবশ্যই আমাদের বাধ্যতামূলকভাবে রেগুলেশন করতে হবে। তো আমরা এখান থেকে সাধারণত 12 বা 24 ভোল্টেজের ক্ষেত্রে আমরা এখানে সাধারণত 2.2 কে দিয়ে থাকি। 12, 24, 48 এর জন্য এখানে আপনি 3.3 কে পর্যন্ত ইউজ করতে পারবেন। তো এখানে এই জায়গায় আমরা একটা জেনার ডায়োড দিয়ে মাইনাসে, এখানে ইনপুট ব্যাটারি প্লাস, এখানে হচ্ছে ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস। ওকে, তো এখানে আউটপুটে আমাদের কিন্তু প্লাস 12 ভোল্টেজ বাইর হয়ে গেছে। এখানে অবশ্যই ফিল্টার ক্যাপাসিটার দিয়ে ফিল্টারিং করা। এই হচ্ছে আপনার রেগুলেশন। এটা এসছে কোথায়? এটা এসছে আপনার 78 প্রথমে 09 7809, এখান থেকে প্লাস 9 ভোল্টেজ বাইর হয়ে গেছে, প্লাস 9 ভোল্টেজ 358 এর জন্য, এটা রিলের জন্য। এরপরে এটা আবার এসছে আর একটা 7805, এখান থেকে আপনার প্লাস 5 ভোল্টেজ রেগুলেশন আউটপুট হয়ে গেছে। এই মোটামুটি আমাদের সার্কিট মাইক্রো কন্ট্রোলার 358 রিলে এই দিকের ভোল্টেজ। আর 13009 আর 7 দিয়ে কিভাবে ডিজাইন করা হয়েছে এটা আমরা আরেকটু দেখাই।
এটা আবার ডার্লিংটন টাইপ ট্রানজিস্টার। আসলে টিআইপি 122 যেটা, এটার মধ্যেও দুইটা ট্রানজিস্টারই থাকে বিল্ট ইন। আপনারা যদিও একটা ট্রানজিস্টার দেখেন, কিন্তু এর মধ্যে এই ধরনের ডার্লিংটন টাইপ ট্রানজিস্টার থাকে। তো এটা কিভাবে রেগুলেশন করা হয়েছে, এইটা যেহেতু ভোল্টেজ রেঞ্জ অনেক বেশি হয় প্যানেলের, কারোর ক্ষেত্রে 20-25ও হইতে পারে, আবার কারোর ক্ষেত্রে 150 ভোল্টেজও হইতে পারে। সুতরাং এটা অনেকটা আপনার ওই অ্যাম্পলিফায়ারের টেকনিকে, আপনারা অডিও অ্যাম্পলিফায়ারে দেখে দেখছেন মাল্টি স্টেজ গেইন অ্যাম্পলিফায়ার, সেইভাবে এটা ইয়া করা হয়েছে। তো এখানে দুইটা ট্রানজিস্টারের কালেক্টরেই পজিটিভ ভোল্টেজ অর্থাৎ প্যানেল প্লাস ইনপুট হয়েছে। তো এইটার বেস থেকে আমরা সাধারণত 27K, আচ্ছা যাই হোক, আমি এটা বলতেছি এর মধ্যে বলি, আমাদের কিন্তু শুক্রবারে আপনারা কেউ কোনোভাবে ফোন দিবেন না। যদি এত কিছু বলার পরেও আপনারা শুক্রবারে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ। আপনার যদি কমন সেন্স না থাকে তাহলে আপনি শুক্রবারে ফোন দিবেন। আপনার যত জরুরি প্রয়োজনই হোক, আপনার টেকনিশিয়ান আসছে অনেক দূর থেকে, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, সিলেট থেকে ঢাকাতে এসছে, বা ঢাকা থেকে সিলেটে গেছে, এরপরে আপনি ফোন দিবেন না। আপনার টেকনিশিয়ান আপনি আনবেন সেটআপটা বোঝার জন্য, কানেকশন করার জন্য, বা যে কোনো প্রয়োজনে, নতুন অর্ডারের জন্য হোক, সার্ভিসের জন্য হোক। আপনার শুক্রবারে আমরা কোনোভাবে সার্ভিস দিই না। ইভেন আপনার বাসাতে জ্বলে যাক, পুড়ে যাক, আগুন ধরে গেলেও সেটা আমাদের দেখার বিষয় না। আপনাকে ধৈর্য ধরতে হবে, রাগ করবেন না। আমরা সারা সপ্তাহ অত্যন্ত বাজেভাবে আমরা পরিশ্রম করি, সারাদিন আপনাদের ফোন রিসিভ করি। আপনাদেরকে বারবারই আমরা অনুরোধ করি শুক্রবারে ফোন দিবেন না। আজকে আমি বেকুফি বলবো, এক বেকুফ মানুষ সকাল 7:30টার কিছু পরে, হয়তো 8টার দিকে হবে, 8টার দিকে ফোন দিয়ে আমাকে ঘুম ভাঙাইছে। ঘুম ভাঙায় কুরিয়ারে কিভাবে মাল কি নিবে বা পাঠাবে, এটা আমার কাছে ইয়া করছে। আচ্ছা, আমি রাতে কয়টায় ঘুমাই, কয়টায় উঠি, সেটা তো আপনার জানার প্রয়োজন মনে করেন না। আমি সকাল 8টার সময় আমি ঘুমাইতেছি নাকি জেগে আসছি, সেটা তো আপনার বিবেচনায় আনা উচিত ছিল। কারণ আমরা বারবারই বলতেছি, হ্যাঁ আপনি হয়তো ভালো অভ্যাসের মানুষ, আপনি রাত 9:30 10টায় ঘুমান, সকাল 7টায় উঠেন, আপনার মনে হয়েছে যে সকাল 8টা বেজে গেছে, ভাই হয়তো ঘুমাচ্ছে না, জেগে আছে, ফোন দেই, সাপোর্টিং নেই। তো আমি তো সারা রাত জেগে কাজ করে সকালে ঘুমাইতেও পারি। তো আমি কিন্তু আপনাদের বলতেছি, আমরা সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে আমরা ফোনে অ্যাক্টিভ থাকি। সকাল 11টা থেকে রাত 8টা, রাত 8:10 বাজলেও আপনি যেই হন না কেন, আপনি দেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হলেও আমাকে ফোন দিয়েন না। কথার কথা বলতেছি, কথার তো আপনারা অনেকে আছেন নেগেটিভ সেন্সে নিয়ে যান। সকাল 11টার 1 মিনিট আগেও কেউ ফোন দিবেন না, রাত 8টার 1 মিনিট পরেও কেউ ফোন দিবেন না। আপনার যত জরুরি প্রয়োজনীয় হোক না কেন, এই টাইমের মধ্যে ফোন দিবেন। এর বাহিরে আমরা সার্ভিস দেই না, মাথায় রাখবেন। আসেন তাহলে আমরা যে জায়গাতে ছিলাম, তো এখানে রেগুলেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে রেজিস্টরের মান সিলেক্ট করা, আপনার যদি লো ভোল্টেজ রেঞ্জ হয় সেই ক্ষেত্রে একরকম হিসাব, হাই ভোল্টেজ রেঞ্জ হলে এখানে আমরা আপাতত আপনার 27 থেকে 33K 2 ওয়াটের রেজিস্টর ইউজ করতেছি। আপনি এখানে 5 ওয়াটও করতে পারেন, সমস্যা নেই। 2 ওয়াট হলে মোটামুটি চলে যাবে। এটা আপনি খুব হাই কোয়ালিটির 13,007 বা 5 ইউজ করতে পারেন, যেহেতু এটা অক্সিলারি ট্রানজিস্টর, বাট 7 ইউজ করতে পারেন। এখানে আপনি 13,009 ওই মার্কেটের 10, 12, 15 টাকা দামেরটা ইউজ করেন না, তাহলে কিন্তু এগুলা টিকবে না। একটা মার্কেটের এই ডায়োড আছে, মসফেট আছে, অনেক কম দামি আছে, অনেকে ইউজ করতেছেন, ইউজ করে কিন্তু আগুনের মতো হিট হয়ে যাবে। মার্কেটে ভালো পার্টস বলতে গেলে নাই, খুব কম, 1-2-3% দোকানে ভালো কিছু পাবেন। সেটাও আপনার বুঝে শুনে কি করে পরীক্ষা নিরীক্ষা করবেন ট্রানজিস্টর, মসফেট, এটা নিয়ে আমরা আগেও ভিডিও তৈরি করছি, ইনশাল্লাহ সামনেও তৈরি করব। তো এইগুলা কিনতে যদি ভুল করেন, ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ আমি মার্কেটে ভালো ডায়োড, মসফেট খুব কম দেখি। হ্যাঁ, এগুলা আপনার মসফেট বাস্ট হয়ে যাবে, ডায়োড পুড়ে যাবে। আর যদি ভালো কোয়ালিটির খুব হাই অথেন্টিক 250 টাকা দিয়ে একটা ডায়োড কিনবেন,
আপনারা তো কিনবেন না, আপনারা কিনবেন কত 40, 45, 50 টাকা দামের। তো আপনার আগুনের মতো গরম হবে না তো কি হবে? মসফেট কিনবেন একটা 60, 65 টাকা বা 50 টাকা দামের মসফেট কিনবেন, সস্তায় সারবেন এবং ওই মার্কেটে ছাড়বেন কম দামে কম্পিটিশনে আসার জন্য। মনে রাখবেন অল্প কিছুদিন হয়তো 2 নাম্বারই করতে পারবেন বা প্রফিট করতে পারবেন, কিন্তু কোয়ালিটি মেনটেন করে কখনোই আগাইতে পারবেন না। আর কাস্টমারের ধোঁকা দিয়ে লাভ নাই ভাই, বদদুয়া দিবে, কয়দিন পরে সার্ভিসে আসবে। এই যে মার্কেটে বিভিন্ন ধরনের দুর্বল এমপিপিটি দেখতে পাচ্ছি, হ্যাঁ সবার কথা বলতেছি না, বেশ কিছু মানুষ আছে যারা কোয়ালিটি ফুল করে তৈরি করার খুব চেষ্টা করতেছেন, কিন্তু আমি বেশিরভাগই দেখতেছি আপনার মার্কেটের লোকাল পার্টস ইউজ করে একদম দুর্বল কোয়ালিটি করে এমপিপিটি তৈরি করতেছেন। এতে করে কি হইতেছে, আমাদের ডিজাইন হোক বা অন্য ডিজাইনে, তো আমি গতকালকে ভিডিওতেও বলছি এম্পিয়ার ব্লকিং ব্যবস্থা নাই। আপনার 30, 40, 50 এম্পিয়ার ব্যাটারিটা একদম ডিরেক্ট ঢুকে যাচ্ছে। কাস্টমারের ব্যাটারি কারোর অলরেডি কমপ্লেন আসা শুরু হয়ে গেছে, বিদেশ থেকে আসা সস্তা দামি পানির দরে সফটওয়্যার ছেড়ে দিচ্ছে, আপনারা ঝোঁকের বসে কিনছেন, আর 6 মাস 1 বছর পরেই টের পাবেন আপনারা যে কাস্টমার অলরেডি যারা পুরানো করতেছেন 7-8 মাস, তারা তো অলরেডি টেরই পাচ্ছেন যে কাস্টমারদের ব্যাটারি নষ্ট হয়ে হয়ে আপনার কমপ্লেন আপনাদের কাছে শুরু করছে। তো এগুলা হবে কি জানেন, ওই চার্জিং ব্লক এম্পিয়ার না থাকলে, ধরেন একটা কাস্টমারের ব্যাটারি 130 এম্পিয়ার বা 200 এম্পিয়ার, এইটাতে যখন প্রত্যেকটা দিন 30, 40, 30, 35, 40 এম্পিয়ারের চার্জিং হবে, এই কাস্টমারের ব্যাটারি কারো 4 মাস, 5, 6 মাস অথবা 1 বছরের মধ্যে ড্যামেজ হয়ে যাবে। তো এটার কি জবাবদিহিতা করবেন, এটা মাথায় রাখবেন। তো আজকের ভিডিওটা ক্লাসটা আমার মনে হয় যথেষ্ট বড় হয়েছে, আর বড় করা ঠিক হবে না। আজকে এই পর্যন্তই থাক, আমরা পরে হয়তো আরেকটা ক্লাস একটু পরে আমি শুরু করব, যেটা আসলে আমি নিজে কিছু এমপিপিটি আমার হাতে আছে চেক করব। আপনাদের যাদের ধৈর্য আছে, সময় আছে, আমি কিভাবে এমপিপিটি চেক করি এইভাবে প্রোডাকশন আসার পরে আপনারা এটা আমার সাথে দেখতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।